প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে 5 বছর চাই, বা শুধু সেটা না, কিছু হুজুর ওয়াজ করা শুরু করেছিলেন যে তিনি যতদিন বেঁচে আছে এই জমিনে যেন কোনোদিন নির্বাচন না হয়। ছোট্ট একটা না, আমরা নির্বাচন চাই বলে প্রেস সচিব আবার সেটা শেয়ারও করেছিলেন। এর বাইরেও আল্লাহ যেভাবে নবী নির্বাচন করেন সেভাবে ডক্টর ইউনূস ঠিক সিলেক্টেড হয়েছিল, এরকম ওয়াজ আমরা দেখেছি। সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে খুব কঠোর আন্দোলনও শুরু হয়ে যেতে পারে তাকে সরিয়ে ফেলার জন্য। অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই, সেটা আমরা বুঝতে পারছি, বা পরিস্থিতি তৈরি করা হতে পারে। ডক্টর ইউনূস আর যেন দায়িত্বে থাকতে না পারেন সেই চেষ্টা এবার জোরে সোরে শুরু হতে পারে বলে আমরা অনুমান করতে পারি যৌক্তিকভাবে। কারণটা কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন। এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে এবং তাকে এবার নানা ফর্মে আক্রমণ করা হবে, নানা ব্যর্থতা তার সামনে আনা হবে, যেগুলো সমালোচনা ছিল আগেও সেগুলো এতদিন করা হয়নি, নতুন করে করবেন তারা। এই ঘটনাগুলো ঘটবে কারণ ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন। আমরা জানি দুদিন আগে 3টা প্রধান দল, আমরা এখন এই মুহূর্তে 3টা প্রধান দল হিসেবে দেখছি বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপিকে। সংখ্যায় খুব বড় না হলেও এনসিপিতে যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখেরা আছে, সেটাকেও আমরা এখন প্রধান দল হিসেবে বিবেচনা করছি। তো এই 3টা দলের সাথে বসার পর প্রধান উপদেষ্টা যে নির্বাচন নিয়ে অবস্থান এবং বক্তব্য, দ্যাট ওয়াজ ভেরি টাফ। আমরা একটু আগে দেখে নেই ব্রিফিংয়ে বেরিয়ে দলগুলো কি বলছে। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে তার নিয়ে জামায়াতে ইসলামীও শঙ্কিত এবং উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। নাগরিক পার্টির নেতাদের বেরিয়ে তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যেন গণপরিষদ নির্বাচন হয়। দীর্ঘদিন থেকে তারা গণপরিষদের কথা বলছেন। বিএনপির মহাসচিব বলছেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, সেটার কোনো সুযোগ নেই, যে তারিখ দেওয়া হয়েছে সেখানেই নির্বাচন হতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই যে শঙ্কা আছে সেটার ব্যাপারে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তিনি বলেছেন এটা তারা অবহিত এবং তারা এই নিয়ে কাজ করছেন। নিশ্চয়ই কাজ করা হবে এবং আমি বিশ্বাস করি এই শঙ্কা কাটিয়ে ওঠা যাবে। কিন্তু তার যে বক্তব্য সেটা আমি একটু পড়তে চাই। তিনি খুব সরাসরি বলছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সবাই গেছে তার নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি জানিয়েছে। কেউ যদি নির্বাচনে কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আমি এই জায়গাটা আবার পড়বো, তার আগে আরেকটা কথা বলেন। এখানে জাতীয় পার্টিও একটা ইস্যু ছিল, আলাপ হয়েছে, বিএনপি বলছে সেটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু দুটো দল অন্তত তাদের জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য তুলে ধরেছে। এনসিপি তুলে ধরেছে এবং জামায়াত ইসলামীও তুলে ধরেছে। জামায়াতের এই জায়গাটা ইন্টারেস্টিং। জামায়াত আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় অফিসিয়ালি কোনো অবস্থান নেয়নি। জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদকে দেখেছি যমুনার ওখানে গিয়ে বসেছেন, পরে শাহবাগে জামাতের বিরাট একটা অংশ এসছে, সিগনিফিক্যান্ট বা চেনা নেতারা গেছেন, ছাত্র শিবির গেছে, ছাত্র শিবির স্লোগান দিয়েছে, কিন্তু যেমন অফিসিয়ালি কোনো স্ট্যান্স নেয়নি। কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে দিচ্ছে। মজাটা হচ্ছে জাতীয় পার্টি কোলাবোরেটর কিন্তু মেইন অ্যাক্টর না। মেইন অ্যাক্টরের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্টভাবে অফিসিয়ালি ছিল না, কিন্তু আবার জাতীয় পার্টির ক্ষেত্রে কোলাবোরেটরের ক্ষেত্রে আছে। কেন আছে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর কথা বলছি। যাই হোক, মূল ব্যাপারটা বলছি। প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনে কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর উদ্বেগজনক। আমরা খেয়াল করব কিছুদিন আগে থেকে একটা ঘটনা ঘটা শুরু করেছে। একের পর এক এনসিপি নেতা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তোপ দাগছেন। যেমন তিনি স্বজনপ্রীতি করেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যর্থ, এরকম একটা কারণ দেখিয়ে খুবই সিগনিফিক্যান্ট নেতা এনসিপির বলছেন এটা স্বজনপ্রীতির উদাহরণ। তারপরে এই সরকার এনজিওর মতো চালায়, যেগুলো একসময় অনেকে অন্যরা বলতেন। ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিছু বেনিফিট, তিনি রাষ্ট্রীয়ভাবে নিয়েছেন, ব্যক্তিগত বেনিফিট না, তার সুদ মওকুফ করা, কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো সুন্দর দেখায় না, একেবারেই সুন্দর দেখায় না। এগুলো নিয়ে এনসিপির একজন নেত্রী কিছুদিন আগে বললেন, সম্প্রতি আরেকজন অত্যন্ত কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেছেন, সাথে এগুলো যোগ করেছেন। সো এনসিপির দিক থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু হয়েছে এবং এটা বাড়তে থাকবে। ইট উইল বি ইন্টেন্সিফাইড, কোনো সন্দেহ নাই। জামায়াত শিবিরও এই জায়গায় নামবে এবং শুধুমাত্র যে তাদের দলের ব্র্যান্ডিংয়ে তা না, জামায়াতের তো আসলে অনেক রকম দোকান আছে, ব্যক্তি আছে, তারা তাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন।
কারণ প্রধান উপদেষ্টা এখন নির্বাচন চাইছেন। এখন নির্বাচন যেহেতু চাইছেন, উনি যদি থাকেন, ওনার যে অবস্থান আছে, মানে তার প্রশাসনিক ব্যর্থতা আছে, তার কঠোরতার অভাব আছে, তার ম্যানেজমেন্টে প্রবলেম আছে, আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি এবং যৌক্তিকও এটা। কিন্তু তিনি যতদিন থাকবেন নির্বাচন বানচালের চেষ্টা সোজা হবে না, সহজ হবে না। কারণ হচ্ছে এখানে তো নানান রকম খেলোয়াড় আছে, অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বানচালের চেষ্টা হবে, দেশি এবং বিশেষ করে বিদেশি। দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না, কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি, অনেক অনেক বেশি। সো বিদেশি খেলোয়াড়রাও যদি খেলতে আসতে চেষ্টা করে নির্বাচন বানচালের খেলায়, ডক্টর ইউনূসের মতো মানুষ যদি দায়িত্বে থাকেন, তাহলে তিনি সেটাকে নিউট্রালাইজ করা তার জন্য খুবই সহজ। এই ভদ্রলোকের অন্তত এই একটা জায়গায় বেশ শক্তি আছে, তিনি এতটাই কানেক্টেড, তার এতটাই প্রভাব আছে ইন্টারন্যাশনালি, তিনি চাইলে সেটা ঠেকাতে পারবেন। সুতরাং ডক্টর ইউনূস শুধু অভ্যন্তরীণ কারণে না, নির্বাচন যারা চাইবে না, বানচাল করতে চাইবে, তাদের জন্য ডক্টর ইউনূস একটা বিরাট ঝুঁকি। সেই কারণেই আমি বলছি যে তার বিরুদ্ধে নানা রকম প্রোপাগ্যান্ডা শুরু হয়ে গেছে। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে তার ভাগ্য নির্ধারিত হবে তিনটা দলের সাথে বসে, অথচ উনি বসে আদতে নির্বাচন নিয়েই কথাবার্তা বললেন, কেমন হবে, কি হবে, কারো কিছু দাবি দাওয়া আছে কিনা। এই আমরাই বলেছিলাম যে এই সরকারের উচিত হবে যত বেশি সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে বসা, এমনকি কোনো এজেন্ডা না থাকলেও বসা, যাতে তাদের মধ্যে কোনো না কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, তৈরি হওয়ার আগেই যাতে সেটাকে নিয়ে ডিল করা যায়। সো নির্বাচন যখন এগিয়ে আসছে তখন এই প্রবণতা বাড়তে হবে, কিন্তু আমরা কেউ কেউ বলার চেষ্টা করলাম এদিনই ভাগ্য নির্ধারিত হবে। তার মানে ডক্টর ইউনূস এতটাই ভালনারেবল হয়ে গেছেন যে তাকে আসলে আর ক্ষমতায় রাখা যাচ্ছে না। উনি দলগুলোকে যদি কনভিন্স করতে পারেন তিনি ক্ষমতায় থাকবেন, খানিকটা এরকম প্রোপাগ্যান্ডা। এর মধ্যেই প্রধান বিচারপতির সাথে বসছেন, রং দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানেও ডক্টর ইউনূস না থাকলে কী হবে সেটা বোঝানোর চেষ্টা। জরুরি অবস্থা জারি করে দিতে যাচ্ছেন, উনি রাষ্ট্রপতির সাথে একটা রুটিন মিটিংয়ে যাচ্ছেন, সেখানেও এইসব করে আদতে ডক্টর ইউনূস আসলে খুব শক্তিশালী অবস্থায় নেই। তার সরকারের ভেতরে যে আরও সরকার আছে, এটা ভুল না, তার সরকারের ভেতরে আসলেই সরকার আছে, সরকারের ভেতরে সরকার থাকে, আসলে একটা গণতান্ত্রিক সরকারের ভেতরেও আসলে থাকে। আমরা খেয়াল করলাম কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল এরকম একটা কথা বলে খুবই বিপদে পড়েছেন, অথচ যারা তার সমালোচনা করছেন তাদের আসলে কোনো ধারণাই নাই। সারা পৃথিবীতেই ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটের বাইরেও একটা কিচেন ক্যাবিনেট থাকে, যেটা তিনি বলার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক সরকারের মধ্যেও সরকারের ভেতরেও পাওয়ারফুল একটা সেগমেন্ট থাকতে পারে, থাকে, তারা অনেক ক্ষেত্রে পলিসিকে নিয়ন্ত্রণ করতে পারে। সব দেশে পৃথিবীর এটা হয়। তো এখানে ব্যাপারটা আরেকটু ভিন্ন। এখানে ভিন্নটা এই কারণে যে সাধারণত ওই দেশগুলোতে দিনের শেষে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সর্বোচ্চ পাওয়ারফুল থাকেন, তারা হয়তো প্রেসিডেন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। কিন্তু এই সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে, অন্য পাওয়ার সেন্টার যেটা আছে তারা সম্ভবত সরাসরি অনেক কাজ করতে পারছেন, যেটা প্রধান উপদেষ্টাকে না জানিয়ে বা প্রধান উপদেষ্টার অনুমতি না নিয়ে, এবং প্রধান উপদেষ্টাও যে তাদেরকে রেস্ট্রিক্ট করবেন সেই কঠোরতা দেখাতে পারছেন না। সুতরাং এটা এক অর্থে বিপজ্জনক। সুতরাং সরকারের একটা অংশ এর মধ্যে জড়িত থাকতে পারে, যে প্রধান উপদেষ্টা খুবই ভালনারেবল, বরং ওই নেক্সাসটা যেটা আছে তারাই মূল পাওয়ারফুল ব্যক্তি, এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এবং তাকে এখন ব্যক্তিগত আক্রমণ, এই যে তিনি কি ডক্টর ইউনূস কিছু কাজ করেছেন, রাষ্ট্রীয় অনুমোদন নিয়েছেন, এটা অসুন্দর, সত্যিই অসুন্দর। তার মতো একটা মাপের মানুষের কাছে এটা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু তার বিরুদ্ধে এক টাকারও না, 1 পয়সার দুর্নীতির অভিযোগ কেউ করেনি, ফিনান্সিয়াল করাপশনের অভিযোগ। কিন্তু তাকে এগুলো সামনে আনা হচ্ছে এবং খুবই কুৎসিত শব্দ ব্যবহার করা হচ্ছে। মানে অতি নিপাট একজন ভদ্রলোক, তার বিরুদ্ধে যখন এই কাজগুলো দায়িত্বশীল মানুষরা করতে শুরু করেন, আরও হবে সামনে, আমি ধারণা করি তারা যারা নির্বাচন বানচাল করতে চান তারা আসলে ছেড়ে যাবেন না, তারা এগুলো কন্টিনিউ করতে থাকবেন। তো এগুলো যখন চলতে থাকবে তখন আসলে অনেকেরই ধারণা, কেউ মনে করেন ডক্টর ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে পারেন। তিনি একবার একটা প্রেক্ষাপটে এইরকম স্ট্যান্স নিয়েছেন বলেই আমি ধারণা করি যারা এটা করতে চায় তারা উৎসাহী হয়েছে, তারা এই কাজটা আরও করবে। এই কারণে অত্যন্ত ভুল কাজ করেছেন তিনি পদত্যাগ করতে চেয়েছেন, যেই প্রেক্ষাপটেই হোক না কেন। বাংলাদেশে কোনো রকম কোনো সিচুয়েশনে তিনি নির্বাচনের আগে, এমনকি নির্বাচন ভণ্ডুল হওয়ার পরিস্থিতি হলেও ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারবেন না। তিনি দায়িত্বে রেখে বাংলাদেশের নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার রেখে তারপর তাকে যেতে হবে। কিন্তু তিনি যে একবার যাওয়ার প্রবণতা দেখিয়েছিলেন, তিনি খানিকটা নন কনফ্রন্টেশনাল টাইপের মানুষ, সেই কারণে কারো আশা তৈরি হতে পারে। সুতরাং অনাগত দিনগুলোতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক মারাত্মক আক্রমণ শুরু হবে, তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য হবে, তাকে নিয়ে বিদ্রূপ হবে, তাকে নিয়ে ব্যঙ্গ হবে, এগুলো চলতে থাকবে। তিনি চলে গেলে
তারা তাদের মতো একজন লোক বসাতে চাইতে পারে, সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে, প্রেসিডেন্ট সরিয়ে, মানে দেশ একটা কমপ্লিট কেওস এবং এনার্কির মধ্যে ঢুকে যেতে পারে। এবং এগুলো সবগুলো হবে বিপ্লবের নামে। এলিটের দেশ ভেঙে দিয়ে সাধারণ মানুষের রাষ্ট্র তৈরি করব, নানান রকম চটকদার কথা বলে আদতে মানুষকে নামিয়ে একটা এনার্কি তৈরির চেষ্টা হবে। এবং প্রায় বলি, বাংলাদেশে এনার্কি তৈরি হলে সবচেয়ে খুশি হবে আওয়ামী লীগ এবং ভারত। সুতরাং আমরা যারা এই পথে যাচ্ছি, তারা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, এটা যদি চাই, এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং আমরা যারা নাগরিকরা আছি, তাদের এই ব্যাপারটা বুঝতে হবে। ডক্টর ইউনূসের অনেক সমালোচনা আছে, আমি প্রচুর সমালোচনা করেছি। আমি তার কাছে একেবারে অকল্পনীয় বেশি কিছু চেয়েছি তা না, কিন্তু যতটুকুও চেয়েছি, যতটুকু বাস্তবভাবেই হওয়া সম্ভব ছিল, শেখ হাসিনার রেখে যাওয়া এই বিধ্বস্ত দেশেও যতদূর সম্ভব ছিল তারও কাছাকাছি তিনি যেতে পারেন নাই। কিন্তু তিনি যদি দায়িত্বে না থাকেন, সেটা আমাদের জন্য মহাবিপর্যয় তৈরি করবে। এটা আমাদের মানতে কোনো বাধা নেই। এবং আমি আরও বলেছি, তিনি দায়িত্বে না থাকলে যে জার্নিটা ছিল, ভারত আমাদের যা করতে পারতো শেখ হাসিনা যাওয়ার পর, আওয়ামী লীগ যা করতে পারতো, অন্যান্য খেলোয়াড়রা এসে যা করতে পারতো, এগুলো বাদ দিয়ে সোফার একটা যথেষ্ট স্টেবল কান্ট্রিতে তিনি এখন পর্যন্ত আমাদেরকে রেখেছেন। বাকি কাজটুকু করবেন, তাকে আমরা রাখার জন্য, তার থাকার জন্য সব ফাইট করব। তার সমালোচনা হতে পারে, কিন্তু কোনোটাই তার দায়িত্ব থেকে সরে যান, আপনি পারছেন না, আপনি পারবেন না, এই জায়গায় যাওয়া যাবে না। বরং তাকে রেখে কিভাবে পারতে হবে, আমরা কিভাবে পারবো, তার জন্য